নমস্কার, আমি উৎস ভট্টাচার্য। আমার একটি গল্প মাজকু নরই মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে শ্রুতি গল্পরূপে আসতে চলেছে। প্রথমে গল্পটি সম্পর্কে কিছু কথা বলে নিই। এই গল্পটি পালক পাবলিশার্স থেকে প্রকাশিত ভয়ঙ্কর বিষ শীর্ষক একটি ভয়ের গল্প সংকলনের অংশ। সংকলনের অন্যান্য গল্পগুলির মতোই এই গল্পটিও ইতিমধ্যেই পাঠকদের ভালোবাসায় আপ্লুত হয়েছে এবং এই শ্রুতি গল্প রূপান্তরটিও শ্রোতা বন্ধুদের ভালো লাগবে এই আশা রাখি। তো গল্পটি প্রসঙ্গে কিছু কথা বলি। এই গল্পটি একটি ভয়ের গল্প, যেটি জাপানের কিছু কিংবদন্তি নিয়ে আধারিত। এর মধ্যে যেমন জাপানের ডেমনিক এন্টিটি মাজকুর কথা রয়েছে, তেমনি জাপানের বিভিন্ন কিংবদন্তি বা আরবান লেজেন্ড যেমন ওকিকু ডল, কুচিসাকে ওন্না, এছাড়াও ম্যান হেডেড ডগ মনস্টার ইত্যাদি বিভিন্ন কিংবদন্তি এবং ডেমনিক এন্টিটির মিশেলে এবং কল্পনার রঙে এই গল্পটি রূপ লাভ করেছে। যেহেতু এটি একটি ফিকশন, তাই প্রকৃত কিংবদন্তির পাশাপাশি আমার নিজস্ব কল্পনাও এখানে পরিবেশিত হয়েছে ভয়ের আবহ রচনার জন্য। এবং একটি চিত্র কিভাবে একজন শিল্পীর জীবনে অভিশাপ হয়ে নেমে এলো, সেই কাহিনী আধারিত হয়েছে এই গল্পের ছত্রে ছত্রে। এবারে আসি মাহেশ্বরী প্রোডাকশনসের কথায়। মাহেশ্বরী প্রোডাকশনস ইতিমধ্যেই বহু সংখ্যক শ্রোতা বন্ধুদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুনভাবে বলবার তা অবকাশই রাখে না। তবুও এই সময়ের স্বনামধন্য সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জামবালা দেবতার পুরোহিত থেকে শুরু করে এই সময়ের অন্যতম শক্তিশালী সাহিত্যিক শ্রী অভিক সরকারের পেটপথ্য হয়ে মাহেশ্বরী প্রোডাকশনসের অন্যতম কর্ণধার শ্রী অনির্বাণ আচার্যর মহাতমসির এই যাত্রাপথে এই অডিও স্টোরি চ্যানেলটি উত্তরোত্তর উৎকর্ষের পথে এগিয়ে গেছে এবং সেই কারণেই তারা শ্রোতা হৃদয়ে একটা চিরস্থায়ী জায়গা করে নিতে পেরেছে। ইতিমধ্যেই মাহেশ্বরী প্রোডাকশনস হয়ে উঠেছে 10,000-এর একটি পরিবার। তবে সংখ্যাটা একটা পরিসংখ্যান মাত্র। অচিরেই এই সংখ্যাটি অনেক বাড়বে, অর্থাৎ আরও অনেক বেশি সংখ্যক শ্রোতা হৃদয়ে মাহেশ্বরী প্রোডাকশনসের সুচারু কাজগুলো জায়গা করে নেবে। তা এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। তো এই মাজকু নরই গল্পটির শ্রুতিরূপটি, যেটি মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে আসতে চলেছে, সেটি আপনারা অবশ্যই শুনবেন। শুনে আপনাদের কেমন লাগলো সেই সুচিন্তিত মতামত আমাদের সাথে ভাগ করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই সুচারু কাজটির পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে মাহেশ্বরী প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই রকমই ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন গল্প শুনতে। নমস্কার। নমস্কার। আজ মাহেশ্বরী প্রোডাকশনস নিয়ে এসেছে এই যুগের জনপ্রিয় সাহিত্যিক উৎস ভট্টাচার্যের লেখা ভৌতিক গল্প মাজকু নরই। উৎস ভট্টাচার্য, জন্ম 1992 সালে 9 অক্টোবর। রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক। এই ব্যক্তিত্বের লেখা গল্পগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত। সাতকাহন, পালক, বইচই, তুহিনার মতো নানা খ্যাতনামা প্রকাশনার গল্প সংকলনের তিনি একজন নিয়মিত লেখক। আজকের এই গল্পটি
পালক পাবলিশার্স থেকে প্রকাশিত ভয়ঙ্কর বিষ এই সংকলনের অন্তর্গত। শুরু হচ্ছে আজকের নিবেদন মাজুক্য নড়ুই। সেদিন প্রিয়জিৎ বাবুর জন্মতিথি হওয়ায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের অগণিত শুভাকাঙ্ক্ষী মানুষদের শুভেচ্ছা বার্তায় জর্জরিত হচ্ছেন তিনি। খ্যাতির বিড়ম্বনা যাকে বলে। প্রিয়জিৎ বাবু অর্থাৎ প্রিয়জিৎ ব্যানার্জি দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম। তার শিল্পের যে কেবল দেশজোড়া সুনাম তাই নয়, বিদেশেও তার ছবির দারুণ কদর। অভিজাত চিত্র সংগ্রাহকেরা বেশ চড়া মূল্যেই তার অনবদ্য সৃষ্টিগুলি সংগ্রহ করেন। আধুনিক চিত্রশৈলীর সাথে অদ্ভুত একটা স্বকীয়তা মিশে বিমূর্ত চিত্রগুলিও জীবন্ত হয়ে ওঠে তার হাতের জাদু তুলির টানে। এই তো গত মাসেই জাপানের একটি বিশেষ আর্ট এক্সিবিশনের সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। প্রিয়জিৎ বাবু উপস্থিত হয়েছিলেন সেই গুণীজন সমাবেশে। প্রদর্শনীতে দেশ বিদেশের বিখ্যাত সব চিত্রকরদের আঁকার ছবির সাথেই স্থান পেয়েছিল ওনার নিজের আঁকা বিশেষ পছন্দের একটি ছবি। অতিলৌকিক আলোছায়ায় প্রকৃতির বুকে ফুটে ওঠা অর্ধ নারীশ্বরের একটি অনিন্দ সুন্দর মূর্তি প্রাণ পেয়েছিল সেই ছবিটিতে। নানা দেশের শিল্প সমালোচকেরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন। অনেক চিত্র সংগ্রাহকেরই বেশ মনই ধরেছিল ছবিটি। তারা উপযুক্ত মূল্যে ছবিটি সংগ্রহ করতে আগ্রহীও ছিলেন। কিন্তু প্রিয়জিৎ বাবু সোজা জানিয়ে দেন সেই মুহূর্তে ছবিটির বিক্রি নেই। তিনি একটা সিরিজ পরিকল্পনা করেছেন, সেটি সম্পূর্ণ হলে তবেই গোটা সিরিজটার বিক্রির বিষয়ে চিন্তা করবেন, তার আগে নয়। অগত্যা যাদের ছবিটা সংগ্রহের ইচ্ছা ছিল, ব্যর্থ মনোরথ হতে হয় তাদের সকলকেই। সবকিছুই ভালোভাবে চলছিল। প্রদর্শনীটার একেবারে শেষ পর্বে এসে হঠাৎ তালটা কেটে গেল। একজন শীর্ণকায় জাপানি বৃদ্ধ এসেছিলেন সেই প্রদর্শনীতে। মুখে তার অজস্র বলিরেখা। শুকনো খয়াটে চেহারাটায় বয়সের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু বয়সটা যে ঠিক কত তা অনুমান করা শক্ত। অনেকক্ষণ একদৃষ্টে ছবিটির দিকে তাকিয়েছিলেন। তারপর হঠাৎ করে প্রায় কোনো ভূমিকা ছাড়াই প্রিয়জিৎ বাবুকে তার আঁকা ছবিটা দেখিয়ে অদ্ভুত সব অবাস্তব কথা বলতে আরম্ভ করলেন তিনি। ছবিটিতে যে প্রতিকৃতিটি আঁকা রয়েছে তার বিভঙ্গ ও প্রেক্ষাপটের একটি বিশেষ অংশ মিলিয়ে নাকি একটি অশুভ চিহ্নের আকৃতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। শুধু তাই নয়, সেই অশুভ চিহ্নের নাকি একটি বিশেষ আনুপাতিক পরিমাপও রয়েছে। প্রথমে তিনি পরিমাপটি সম্পর্কে জানালেন, তারপর কি আশ্চর্য, হাতে কলমে স্কেল মেপে দেখিয়েও দিলেন। সেই নির্দিষ্ট আনুপাতিক মাপই রয়েছে বটে ছবিটিতে। বৃদ্ধ মানুষটি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বিশিষ্ট শিল্পী বিব্রত হচ্ছেন দেখে আয়োজকরা সেই বৃদ্ধকে এক্সিবিশন হল থেকে একরকম জোর করেই বের করে দেন। তারপর প্রিয়জিৎ বাবুর কাছে ক্ষমাও চেয়ে নেন ওনারা। কিন্তু অশক্ত সেই বৃদ্ধের আশ্চর্য বৈপরীত্যযুক্ত উজ্জ্বল চোখ দুটো প্রিয়জিৎ বাবু কিছুতেই ভুলতে পারছিলেন না। বৃদ্ধের বিড়বিড় করে বলে চলা শেষ কথাগুলো অনুরণিত হতে থাকে তার কানে। ছবি ভালো নয়, নষ্ট করে ফেলুন, নাহলে নরুই মাজুকো নরুই। মাজুকো নরুই অর্থাৎ অভিশাপ, শয়তানের অভিশাপ। পুরো সফরটা বেশ ভালোভাবে কাটলেও শেষের ঘটনাটা প্রিয়জিৎ বাবুর মনে কাঁটার মতো বিঁধে রইল। কুসংস্কার তার নেই, তিনি কোনো রকম অপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করেন না, কিন্তু তবু তার মনটা কেমন যেন তেতো হয়ে রইল। তিনি বেশ অনুভব করলেন একটা কালো ছায়া যেন তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। জনসমাবেশে অনুভূতিটা তেমনভাবে বোঝা না গেলেও যখনই তিনি একা থাকছেন
তখন যেন সেই অজ্ঞাত ছায়ামূর্তিটা তার খুব কাছাকাছি নিবিড়ভাবে অবস্থান করছে, কিন্তু তিনি পিছন ফিরে আর কিছুই দেখতে পাচ্ছেন না। সবটাই কি তবে দুর্বল মনের অলীক কল্পনা? নিশ্চয়ই তাই। মনকে শক্ত করলেন প্রিয়জিৎ বাবু। দেশে ফিরে কাজের মধ্যে ডুবে গেলেন। ধীরে ধীরে ঘটনাটা ভুলতেই বসেছিলেন তিনি। অনেকদিন পর আবার সেই স্মৃতিটা টাটকা হয়ে উঠল। তার জন্মদিনে সেই সুদূর জাপান থেকে একটা পার্সেল এসেছে। বেশ অবাকই হন তিনি। বাইরের বর্ণাঢ্য চকচকে মোড়কটা খুলে ফেলতেই প্রিয়জিৎ ব্যানার্জির চোখে পড়ল পিচবোর্ডের কভারের সাথে একটা চিরকুট আটকানো রয়েছে। প্রেরকের নাম মাতসুদা আকিরো। জাপান সফরটাতে অনেকের সাথেই আলাপ পরিচয় হয়েছিল বটে, কিন্তু এই নাম ঠিক মনে পড়ল না তার। তবে প্রেরক তার ডিটেলস, ঠিকানা, জন্মদিন সব নির্দিষ্টভাবে জানেন যখন, তখন নিশ্চয়ই আয়োজকদের মধ্যেই বিশিষ্ট কেউ হবেন। জন্মদিনের শুভেচ্ছা বার্তা সহ একটি ছোট্ট উপহার পাঠানো হয়েছে। প্রেরক নিজেকে প্রিয়জিৎ বাবুর গুণমুগ্ধ ভক্ত বলে পরিচয় দিয়েছেন। কভারটা খুলে উপহারটা দেখলেন তিনি। একটা জাপানি পুতুল, তার হাতে অনেকগুলো তুলিতানিতে বিভিন্ন মাপের পেন্টিং ব্রাশ। বাহ, দারুণ তো! উপহারটা বেশ অভিনব লাগলো তার। পুতুলটাকে কি সুন্দর দেখতে, অদ্ভুত মায়াময় চোখ দুটো। কে পাঠিয়েছে ভেবে যে খুঁতখুঁতে ভাবটা ছিল, সেটা ভালো লাগার অনুভূতিতে নিমেষে উধাও হয়ে গেল। সৌজন্যের খাতিরে এত দূর থেকে উপহার যিনি পাঠিয়েছেন, তাকে ধন্যবাদ জানানোটা আশু কর্তব্য বলে মনে হলো প্রিয়জিৎ বাবুর। ইতিপূর্বেই হাসিমোটো ইচিরো অর্থাৎ চিত্র প্রদর্শনীটির প্রধান আয়োজক যিনি ছিলেন, তিনি প্রিয়জিৎ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেছেন। তবু আরও একবার যোগাযোগ করে দু একটা কথার পর আকিরোর কথা জানতে চাইলেন তিনি। কিন্তু আশ্চর্যের কথা এই যে হাসিমোটো জানালেন ওই নামে কাউকে তিনি চেনেনই না। উপহারটার বিষয়ে আর কিছু বলতে পারলেন না প্রিয়জিৎ বাবু। সঙ্গত কারণেই উপহার প্রেরকের পরিচয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো তার মনে। কিন্তু সেই অস্তিত্বটা সত্ত্বেও উপহারটা তার মনে একটা জায়গা করে নিল। অন্যান্য যে সমস্ত ছবির কাজ প্রিয়জিৎ বাবুর হাতে ছিল, সেইগুলো শেষ হয়েছে ইতিমধ্যেই। এবারে তিনি তার পছন্দের ছবির সিরিজটায় হাত দেবেন ভাবছিলেন। জন্মতিথির সেই শুভ দিনেই কাজ শুরু করবেন, এমনটা মনস্থ করেছিলেন তিনি। কিন্তু তার পরিকল্পনাটা ভাবনা স্তরেই থেকে গেল, রূপায়িত হতে পারল না। কারণ মনটা তার বেশ ভালো রকম বিক্ষিপ্ত হয়েছিল, আর তাই প্রতিক্ষণে মনঃসংযোগ ব্যাহত হতে লাগলো। নতুন উপহার পাওয়া তুলিদানি অর্থাৎ জাপানি পুতুলটার দিকে বারবার মন চলে যাচ্ছিল তার। আর যতবার দৃষ্টি পড়ছিল পুতুলটার মুখের দিকে, মায়ামাখা মুখখানির প্রতি তার আকর্ষণ ততই যেন আগের চেয়ে আরও তীব্রতর হচ্ছিল। অজগরের সম্মোহনী দৃষ্টির নাগপাশে যেমন তার শিকার একবার জড়িয়ে গেলে আর তা কাটাতে পারে না, ঠিক তেমনই অসহায় অবস্থা যেন প্রিয়জিৎ বাবুর। তার চিন্তা চেতনার মূল্যগত নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরে তার হাতির বাইরে চলে যাচ্ছে। অথচ কি আশ্চর্য, ঝিম ধরা ভালো লাগার অনুভূতিটা তিনি বেশ উপভোগ করছেন। কিভাবে যে দিনটা কেটে গেল প্রিয়জিৎ বাবু বুঝতেই পারলেন না। সন্ধ্যা নামতেই একটা তীব্র ক্লান্তিবোধ তাকে আচ্ছন্ন করে ফেলল। তার দেহের সমস্ত শক্তি কে যেন হরণ করে নিয়েছে। ক্ষুধা তৃষ্ণার অনুভূতিগুলো পরাস্ত হলো প্রজ্ঞার অবসন্নতার কাছে। ঘুমে তার চোখ বুজে এলো। চেতনার জগৎটার উপর হঠাৎই একটা জবনিকা নেমে এলো যেন। কতক্ষণ তিনি নিঃসারে ঘুমিয়েছেন সেই সময়ের কোনো নির্দিষ্ট পরিমাপ জানা নেই তার। ঘুমটা কেন যে ভেঙে গেল সেটাও বুঝতে পারলেন না তিনি। তারপর যখন নিজের পরিবর্তিত অবস্থানটা বুঝতে পারলেন, তখন বিস্ময়ের সীমা রইল না তার।
প্রিয়জিৎবাবু ঘুমের মধ্যে কখন যে বেডরুম থেকে তার ছবি আঁকার ঘরটিতে এসে পড়েছেন তা তিনি জানেন না। সোমনাম্বুলিজম? না, ঘুমের মধ্যে চলাফেরা করার বিকার তো তার কোনোদিন ছিল না। মাথাটা ভীষণ ভারী হয়েছে তার। ঘরটা একটা অচেনা ফুলের গন্ধে ক্রমশ ভরে উঠছে না? হ্যাঁ, ধীরে ধীরে গন্ধটা তীব্রতা বাড়ছে। এমনই নেশা ধরানো সেই গন্ধটা যে সেটাকে গভীর শ্বাসে আপন করে নিতে ইচ্ছে করছে তার। একটু ধাতস্থ হওয়ার পর তার হঠাৎ স্মরণে এলো, এই ঘরটার আলোটা ঘুমোতে যাওয়ার আগে তো নিভিয়ে দিয়েছিলেন তিনি। তবে ঘরটায় এতক্ষণ যে হালকা নীলচে আলোটা জ্বলছে সেটা কোথা থেকে আসছে? জাপানি তুলিদানটার দিকে চোখ যেতেই ভয় ও বিস্ময়ের যুগপৎ মিশ্র অনুভূতিতে প্রিয়জিৎবাবুর স্নায়ুগুলো তড়িতাহত হল। তিনি দেখলেন তুলিদানির পুতুলটা নীলচে সবুজ মায়াবী আলোয় জ্বলছে। আলোটা স্থির নয়, হৃদযন্ত্রের সংকোচন প্রসারণের যেমন একটা নির্দিষ্ট ছন্দ থাকে, ঠিক তেমনই স্পন্দনশীল সেই আলো। আরো আশ্চর্যের বিষয়, পুতুলটা সুন্দর মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। একরাশ কালো চুলে মুখটা ঢেকে গেছে তার। সাপের ফণার মতো বাতাসে আন্দোলিত হচ্ছে চুলগুলো। কিন্তু এ যে অসম্ভব। সকালেই তিনি দেখেছেন কোকড়ানো অল্প দৈর্ঘ্যের চুল পুতুলটার। রাতারাতি কোন মায়া বলে নিষ্প্রাণ পুতুলের সেই চুল পরিসরে এতটাই বেড়ে উঠল যে পুতুলটার গোটা মুখটা ঢেকে দিতে পারে। তাছাড়া জানালা বন্ধ থাকায় এ ঘরে এমন জোরে বাতাস ঢোকাও অসম্ভব যাতে পুতুলের চুলটা ওরকম অবিন্যস্ত হয়ে যেতে পারে। কি সব হচ্ছে তার সঙ্গে কিছুই বুঝতে পারছেন না প্রিয়জিৎ ব্যানার্জি। পুতুলটাকে ভালোভাবে দেখার জন্য সেদিকে খানিকটা এগিয়ে যান তিনি। আর ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের জাপানি ভাষায় একটা ছড়া শুনতে পান। অর্থ বোঝা যায় না ছড়াটার, কিন্তু তীক্ষ্ণ আর অস্বাভাবিক মিষ্টি সুরেলা কণ্ঠে কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে চলেছে ছড়াটা। তারপর কয়েক মুহূর্তের মধ্যে প্রিয়জিৎবাবুকে একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করতে থাকে। তার মনে হয় বাইরে থেকে নয়, কি যেন তার অনুভূতির অন্তঃস্থলে ছড়াটা শব্দগুলোকে ঢেলে দিচ্ছে তাঁরই ভিতর থেকে। মাথার শিরাগুলো দপদপ করতে থাকে তার। হঠাৎই মনে হয় ছড়াটা আপনা থেকেই বোধগম্য হচ্ছে যেন। অনুভূতির যেমন নির্দিষ্ট ভাষা থাকে না, অথচ বোধের পরিসরে তা স্থান করে নেয়, এও অনেকটা সেই রকম। ছড়াটা যেন বলতে চাইছে, অশুভ চিহ্নে তার জয়গান, আবাহন করে শপতারে প্রাণ, শোনিত নিবেদনে তার আগমন, আদেশ পালনে পূজা অনুক্ষণ, সবটুকু জুড়ে তারই শাসন। অনুচরে সবে ঘিরে থাকে তারে, শত্রু রাখে না, খুঁজে খুঁজে মারে। পালাতে চেও না, মুক্তি তো নেই, জীবিত বা মৃত সবটুকু সেই, অভিশাপ সাথে রাখে সে বেঁধেই। এসব উল্টোপাল্টা কথাগুলোর কি অর্থ হতে পারে ভেবে পান না প্রিয়জিৎ বাবু। অবশ্য ভাবার বিশেষ সময়ও পান না তিনি, কারণ এতক্ষণ ছড়াটার গুঞ্জরণ তাকে আচ্ছাদন করে রেখেছিল। কিন্তু এখন তার চোখের সামনে তুলিদানের পুতুলটির মুখ থেকে চুলগুলো সরে যাচ্ছে। বলা ভালো, পুতুলটি যেন জীবন্ত হয়ে উঠছে। ঘাড় ঝাঁকিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে নিজেই। যে সুন্দর গন্ধটায় ঘরটা এতক্ষণ সুরভিত ছিল, সেটার পরিবর্তে অমঙ্গলের বার্তাবহ একটা দুর্গন্ধে ঘরটা ভরে উঠছে ক্রমশ। ধীরে ধীরে পুতুলটির মুখটা আবার স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এ কি, হঠাৎ করে আকারে বড় হতে শুরু করেছে পুতুলটা।
বড় হতে হতে একটা পূর্ণাঙ্গ মানুষের আকার নিচ্ছে সেটা। সেই সুন্দর মুখটা তো আর নেই, পরিবর্তে হাজারটা কাটাকুটি ভরা কুৎসিত রক্তাক্ত একটা মুখ। বড় ভয়ঙ্কর ভাবে আকর্ণ চেরা ঠোঁটের মধ্যে থেকে দেখা যাচ্ছে ঝকঝকে ধারালো দাঁতগুলো। সাপের মতো দ্বিখণ্ডিত লকলকে জিভটা আন্দোলিত হচ্ছে কদর্য ভঙ্গিমায়। হাতে থাকা বেশ বড় আকারের কাঁচিটায় ধাতব শব্দ করে চলেছে বারবার। নিজের অজান্তেই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে প্রিয়জিৎবাবুর মুখ থেকে। অগণিত অনৈসর্গিক কণ্ঠের খলখল হাসির শব্দে ঘরটা ভরে গেল। আর চেতনা ধরে রাখতে পারেন না প্রিয়জিৎবাবু। জ্ঞান যখন ফিরল প্রিয়জিৎবাবুর, তখন বেশ বেলা হয়ে গেছে। মাথাটা তার ভার হয়ে আছে। সূর্যের কড়া আলোয় গত রাতের সমস্ত কিছুকে একটা বিশ্রী দুঃস্বপ্ন ভাবা চলত, যদি না তিনি বেডরুমের পরিবর্তে তার আকার ঘরেই জ্ঞান ফিরে পেতেন। তবে পুতুল সহ তুলিদানিটিকে স্বাভাবিক অবস্থায় দেখে সেটার গত রাতের ভয়াবহ রূপটাও কল্পনা করা যায় না। ধীরে ধীরে উঠে বসতে গিয়ে তার চোখ পড়ল একটা ক্যানভাসের দিকে। গতকাল অনেক চেষ্টা করেও মনের স্থিরতার অভাবে একটা সৃষ্টিকে ফুটিয়ে তোলা হয়নি, কিন্তু সেই ক্যানভাসটা তো ফাঁকা নেই। পরিবর্তে জাপানি কিংবদন্তির এক মূর্তিমান আতঙ্ক চিত্ররূপে ফুটে উঠেছে সেখানে। কুচিসাকে অন্যা, তবে সাধারণত তাকে যে রূপে কল্পনা করা হয় সেই ছবিটি তার চেয়েও ভয়াবহ। সেই কান অবধি চেরা ঠোঁটের বিভৎসতার সাথেই সারা মুখ রক্তাক্ত ক্ষত বিক্ষত, চোখে নারকীয় প্রতিহিংসা ধিক ধিক করে চলছে। গতরাতে সেই বিভীষিকাকে যেমন দেখেছিলেন ঠিক সেই রকম সর্পসুলভ দ্বিখণ্ডিত জীব বের হয়ে এসেছে মুখগহ্বর থেকে। ওহ, কোন ছবি কি জীবন্ত বিভীষিকার মতো এতটা ভয়ঙ্কর হতে পারে? পাশেই থাকা অনিন্দ সুন্দর অর্ধনারীশ্বরের ছবিটির পাশে বড়ই বেমানান এই বিভীষিকার চিত্রায়ন। না না না, অভিশপ্ত পুতুলটাকে এক্ষুনি দূর করে দিতে হবে, আর রাতারাতি ভোজবাজির মতো তৈরি হওয়া এই ভয়ঙ্কর ছবিটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন তিনি। কিন্তু ছবিটা ছিঁড়তে গিয়েই হাতে কি যেন একটা চটচটে তরলের অনুভব হলো তার। কোন শয়তানি সম্মোহনে তিনি সেই ভয়ঙ্কর ছবিটা এঁকেছিলেন তা তিনি জানেন না, তবু ভাবলেন হয়তো রং শুকোয়নি, সেটাই হাতে লেগে গেছে। কিন্তু তা নয়, তার ঘ্রাণেন্দ্রিয় হাতে লেগে থাকা যে আষ্টে গন্ধটা চিনতে পারল। তাতে তার ভুলটা ভাঙতে সময় লাগলো না। আতঙ্কের একটা চূড়া স্রোত সেই দিবালোকে অন্তঃসলীলা নদীর মতো বইতে শুরু করলো তার রক্তবাহতে। কোনো রকমে সাহসে ভর করে পুতুলটাকে হাতে তুলে নিলেন প্রিয়জিৎবাবু। কাঁপা কাঁপা হাতে একটা প্লাস্টিকে মুড়ে ফেলতে যাওয়ার আগেই চোখ গেল পুতুলটির হাতে ধরা তুলিগুলির দিকে। ব্রাশগুলিতে কালচে লাল রং জমাট বেঁধে রয়েছে। যাক, অশুভ পুতুলটাকে দূর করা গেছে। প্লাস্টিকে ভরে সেই পুতুলটা আর ভয়ানক ছবিটার ছেঁড়া টুকরোগুলো আস্তা করে ফেলে দিয়ে এসেছেন প্রিয়জিৎবাবু। কেবল আসার সময় একটা বিশ্রী দেখতে কালো কুকুর গড়গড় শব্দ করে হিংস্রভাবে তেড়ে আসছিল। কুকুরটাকে তিনি এপারে কখনো দেখেননি আগে। সে যাই হোক, অভিশপ্ত পুতুলটা থেকে মুক্তি তো পাওয়া গেল, সেটাই অনেক। শরীরটা ক্লান্ত লাগছে। আজকের দিনটা একটু বিশ্রাম নেবেন, তারপর কাল থেকে নতুন উদ্যোগে কাজ শুরু করা যাবে। তিনি পুতুলটাকে বিদায় করে বাড়ি ঢুকতে না ঢুকতেই চারিদিকে কালো করে মুষলধারায় বৃষ্টি নামল। যদিও বর্ষাকাল, তবু এই তো একটু আগে রোদ ঝলমলে দিন ছিল। প্রকৃতির খেয়াল বোঝে কার সাধ্য। প্রিয়জিৎবাবু ফ্রেশ হয়ে একটা আর্ট ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে একটু লম্বা হলেন। গতরাতের ক্লান্তি আর ঠান্ডা আবহাওয়ায় চোখটা কখন লেগে এসেছে নিজেই জানতে পারেননি। হঠাৎ একটা বিজাতীয় অনুভূতিতে তন্দ্রা ছুটে গেল তার। মনে হলো কে যেন ঝুঁকে পড়ে
এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু চোখ খুলে তেমন কিছুই দেখতে পেলেন না। কি মনে হতে হঠাৎ সিলিং এর দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। একটা ছায়া, অনেকটা কুকুরের মতো আকৃতির, কিন্তু কিছু একটা অমিল আছে। কি সেটা? কয়েক মুহূর্ত মাত্র, তারপর ছায়াটা উধাও হয়ে গেল। তার কি মানসিক বিকৃতি ঘটেছে, নাকি দিবা স্বপ্ন দেখছেন তিনি? চোখ রগড়াতে গিয়ে কবজির কাছটা অসহ্য যন্ত্রণা করে উঠতে চেয়ে দেখলেন তার সাথে সাথেই দারুণ আতঙ্কে হাত পা অবশ হয়ে এলো তার। কবজির কাছটায় সেই বিশেষ আটকোনাযুক্ত অশুভ চিহ্নটার উল্কি কেউ যেন নিখুঁত আনুপাতিক মাপে খোদাই করে দিয়েছে। এখনো কয়েক ফোঁটা টাটকা রক্ত গড়িয়ে নামছে ক্ষতমুখ থেকে। হঠাৎই মনে হলো ফিসফিস করে কারা যেন কথা বলছে নিজেদের মধ্যে। স্পষ্ট করে শুনতে পাওয়া যায় না, তবু মনে হয় গম্ভীরভাবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত তারা। মাঝে মাঝে চাপা কিন্তু কৌতুকপূর্ণ হাসিও শোনা যেতে থাকে। ওরা কারা জানেন না প্রিয়জিৎ বাবু। তিনি কেবল সজ্ঞানে অনুভব করতে থাকেন তার চারপাশের পরিবেশটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। একটা মায়াময় আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে সমস্ত কিছু। সময়ের কোনো হিসাব নেই। দেওয়াল ঘড়িটা কখন যে বন্ধ হয়ে গেছে জানেন না তিনি। মুঠোফোনটা কাল থেকে চার্জে দেওয়া হয়নি, অফ হয়ে গেছে সেটাও। হঠাৎ অনেকগুলো কুকুর কোথায় যেন করুণ সুরে কাঁদতে লাগলো। কান্নার শব্দটা এতটাই জোরে শোনা যাচ্ছে যেন সেটা ঘরের মধ্যে থেকেই আসছে। এতদিনের চেনা পরিচিত ঘরটাকে কেমন যেন অচেনা ঠেকছে। এ ঘরের অধিকার যেন তার নয়, অন্য কারো। ঘরটায় মর্গের শীতলতা বিরাজ করছে এখন। যেমন হঠাৎ করেই কান্নাটা শুরু হয়েছিল, তেমনি থেমেও গেল সেটা। ঘরটায় মর্গের শীতলতা বিরাজ করছে এখন। যেমন হঠাৎ করেই কান্নাটা শুরু হয়েছিল, তেমনি থেমেও গেল সেটা। সামান্য সময়ের বিরতি, নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটুকু শুনতে পাচ্ছেন প্রিয়জিৎ বাবু। আকস্মিকভাবেই একটা শিকারী কুকুর এত জোরে ডেকে উঠল যে হৃদযন্ত্রটা প্রায় গলার কাছে উঠে আসার উপক্রম হলো তার। সেই হিংস্র পাশবিক শব্দটার প্রাবল্য প্রাণীটির আকার সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা দেয়, আর সেটা আদৌ সুখকর নয়। উপর্যুপরি এতগুলো অনৈসর্গিক ঘটনায় স্নায়ুতন্ত্রের উপর ভীষণ রকম চাপ সৃষ্টি হয়েছে প্রিয়জিৎ ব্যানার্জির। হাত পাগুলো অনিয়ন্ত্রিতভাবে কেঁপে কেঁপে উঠছে তার। একটা আগুনের হলকার মতো নিঃশ্বাসের স্পর্শ তার ঘাড়ে টের পেলেন তিনি। তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপর যেন কোনো নিয়ন্ত্রণই নেই তার। সারা দেহ অদৃশ্য বাঁধনে কে যেন বেঁধে ফেলেছে। কোনো রকমে পিছন ফিরলেন, আর সাথে সাথেই দেখতে পেলেন সেই বিভীষিকাকে। একটা দৈত্যকায় মিশমিশে কালো কুকুর। না, ঠিক কুকুর নয়, দেহটা কুকুরের মতো হলেও মুখটা একটা মানুষের। সেই সতর্ক করতে চাওয়া বৃদ্ধের মুখটা যেন কেটে বসানো হয়েছে কুকুরটার মাথার বদলে। একই রকম উজ্জ্বল চোখে চেয়ে রয়েছে সে। ঘর ঘরে অপ্রাকৃতিক স্বরে সে বলে উঠল, আপনাকে আমি সাবধান করেছিলাম, নষ্ট করে ফেলতে বলেছিলাম অশুভ চিহ্নের ধারক ওই ছবিকে। আপনি কিন্তু শুনলেন না আমার কথা। ঈর্ষা, মোহ আর অহমিকার ফাঁদে পড়েছিলেন আপনি। আর এই তিনটি পাপী ওই শয়তানের প্রধান অবলম্বন। আমি আগেই এই শয়তানি ফাঁদে পড়েছি, তাই সতর্ক করেছিলাম আপনাকে। অবশ্য আপনাকে সতর্ক করতে যাওয়ার অপরাধে আমায় ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছে।
এই দেখুন, মৃত্যুর পরেও কি অভিশাপ বহন করে বেড়াচ্ছি আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলতে থাকে, প্রথমে মায়ার প্রভাবে বিভ্রান্ত করে সে শয়তান, তারপর মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে দেয়। তবে যতক্ষণ পর্যন্ত সেই শয়তান রক্তের অনুপানে অশুভ চিহ্নটি কোনো হতভাগ্যের দেহে খোদাই না করে, ততক্ষণ তার সুযোগ থাকে অশুভ ধারকটিকে নষ্ট করে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। কিন্তু সেই সুযোগ আপনি নিজ দোষে হারিয়েছেন। আপনার দেহে রক্তের আলপনাতে খোদাই হয়েছে সেই অশুভ চিহ্ন। এখন আর উপায় নেই পালানোর। প্রস্তুত হন ভয়ঙ্কর পরিণতির জন্য। মনুষ্যকণ্ঠে এতক্ষণ কথা বললেও এবারে হাড় হিম করে দেওয়া পাশবিক একটা গর্জন বের হয়ে আসে সারমেয় সদৃশ্য অভিশপ্ত জীবটার মুখ থেকে। আতঙ্কের শিহরণ ছাপিয়ে একটা অনুশোচনার কষ্ট গলায় দলা পাকাতে থাকে প্রিয়জিৎ ব্যানার্জির। সেদিন একবার ভেবেছিলেন বৃদ্ধের সমস্ত কথা শুনবেন, কিন্তু তার অহমিকা সেই সিদ্ধান্তের বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। সেই অত্যন্ত মিষ্টি কিন্তু অস্বস্তিকর কণ্ঠের ছড়াটা এখন আবার শোনা যাচ্ছে, সাথেই একটা ধাতব শব্দ। তরল অন্ধকারের কোণ থেকে একটা গাঢ়তর অন্ধকার ক্রমশ এগিয়ে আসছে প্রিয়জিৎ বাবুর দিকে। আর সময় নেই, পালাতে হবে, পালাতেই হবে তাকে। প্রাণ ভয় দেহের সমস্ত শক্তি এক করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গেলেন তিনি। কিন্তু কোথায় দরজা? একটা নিরেট অন্ধকারের দেওয়ালে ধাক্কা খেলেন তিনি। আবারও প্রচেষ্টা, ফলাফল অপরিবর্তিত। ক্যাঁচ ক্যাঁচ শব্দের ধাতবক সংঘর্ষটার উৎসস্থল আরো কাছাকাছি এগিয়ে আসতে লাগলো। মর্মান্তিক অন্তিম পরিণতির অসহায় অপেক্ষায় থাকা প্রিয়জিৎ বাবু দেখতে পেলেন কাঁচি হাতে ধাতব শব্দ সংযোগে যে মূর্তিমান আতঙ্ক ওনার দিকে ধীর কিন্তু অমোঘ পদক্ষেপে এগিয়ে আসছে, তার বিভৎস চেরা মুখটায় একটা ক্রূর হাসি ফুটে উঠেছে। চোখ দুটোয় নির্নিমেষে জ্বলছে জিঘাংসার আগুন। তার মনে পড়ে গেল ছড়ার অনুভব করা পংক্তিগুলি। পালাতে চেও না, মুক্তি তো নেই। জীবিত বা মৃত সবটুকু সেই। অভিশাপ সাথে রাখে সে বেঁধেই। হয়তো মৃত্যুর পরও প্রিয়জিৎ বাবুর মুক্তি ঘটবে না। হয়তো ওই বৃদ্ধের মতোই নরকের অভিশাপ বহন করতে হবে তাকে অনন্তকাল ধরে। অবশ্য ভাবনার অবকাশ বিশেষ মিলল না। তার আগেই অগণিত না মানুষের ফিসফিসে কণ্ঠ শুনতে শুনতে অসহ্য যন্ত্রণায় আধার নেমে এলো তার দু চোখে। শুনছিলেন আজকের গল্প মাজুক্য নড়ই। গল্প পাঠে অর্পণ, সুমেধা, গৌতম। সূত্রধার সেবা, পোস্টার বিপাশা, আবহ সঙ্গীত শঙ্খ, পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।